জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, আজকের এপিসোডটা শুরু করার আগে আমি ভাবছিলাম যে এটাকে কি আমি একটা সিরিয়াস জিওপলিটিক্যাল অ্যানালিসিস বলবো, নাকি সপ্তাহের সেরা জোকস বা হাসির কৌতুক বলবো। কারণ আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে মাঝে মাঝে এমন কিছু খবর আসে, এমন কিছু স্টেটমেন্ট আসে যা শুনলে হাসিও পাই, আবার করুণাও হয়। রিসেন্টলি পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার একটা অদ্ভুত দাবি করেছেন। ওনার মন্তব্য হলো, সাউথ এশিয়াতে অর্থাৎ দক্ষিণ এশিয়ায় একটা নতুন ব্লক তৈরি করা উচিত, একটা নতুন জোট। কাদের নিয়ে? পাকিস্তান, বাংলাদেশ এবং চীনকে নিয়ে। আর সবথেকে মজার পার্ট হলো, এই ব্লকে ভারতের কোনো জায়গা থাকবে না। মানে নাম হবে সাউথ এশিয়ান ব্লক, কিন্তু সাউথ এশিয়ার সবথেকে বড় শক্তি, সবথেকে বড় ইকোনমি ভারতই সেখানে থাকবে না। একেই বলে বিয়ে বাড়ি হচ্ছে কিন্তু বরের ঠিক নেই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই অদ্ভুত দাবিকে শুধু উড়িয়ে দেব না, আমরা এর গভীরে যাব। আমরা দেখব কেন পাকিস্তান হঠাৎ করে বাংলাদেশকে নিয়ে এত লাফালাফি করছে, কেন চীনকে তারা এই খেলার মধ্যে টানতে চাইছে। আর সবচেয়ে বড় কথা, এই যে মাইনাস ইন্ডিয়া বা ভারতকে ছাড়া দক্ষিণ এশিয়ায় স্বপ্ন তারা দেখছে, এর পেছনের আসল অর্থনৈতিক দেউলিয়াপানা বা ইকোনমিক ব্যাংক্রাফটটা ঠিক কতটা গভীর। আজকের আলোচনাটা হবে কোনো ডিপ্লোম্যাটিক ভাষায় নয়, একদম ক্যাজুয়াল এবং সোজাসাপটা ভাষায়। কারণ যে তথ্যগুলো আজ আমি আপনাদের সামনে তুলে ধরব, সেগুলো শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। কিভাবে পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দেশই ঋণের জালে বা ডেট ট্র্যাপে জড়িয়ে পড়ে এবং বাঁচার জন্য খড়কুটোকে আঁকড়ে ধরছে, আর সেটাকেই তারা একটা বড় জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি নাম দেওয়ার চেষ্টা করছে। আপনারা যারা জিওপলিটিক্স ফলো করেন তারা জানেন যে আন্তর্জাতিক রাজনীতিতে হোপ ইজ নট এ প্ল্যান, আশা কোনো পরিকল্পনা হতে পারে না। কিন্তু পাকিস্তান এখন শুধু আশার ওপর বেঁচে আছে। তো চলুন আজকের এই কয়েক মিনিটের বিশ্লেষণে আমরা পাকিস্তানের এই মুখোশটা খুলে ফেলি। দেখুন, ইশাক দার সাহেব লন্ডনে বসে বা ইসলামাবাদে বসে কি স্বপ্ন দেখছেন সেটা ওনার ব্যক্তিগত বিষয়। উনি বলছেন সাউথ এশিয়া নাকি জিরো সাম মাইন্ডসেট থেকে বেরোতে পারছে না। উনি বড় বড় ইংরেজি শব্দ ব্যবহার করছেন, সিনার্জি, ডিগনিটি, অনার, রিলিজিয়ান, আর্কিটেকচার। শুনতে খুব ভালো লাগে, তাই না? মনে হচ্ছে যেন অক্সফোর্ডের কোনো প্রফেসর লেকচার দিচ্ছেন। কিন্তু বাস্তবটা কি? ইশাক দার চাইছেন চীন এবং বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা আরও মজবুত করতে এবং আরও অন্যান্য দেশকে এর মধ্যে নিয়ে আসতে। সোজা কথায় সার্ককে বাইপাস করে একটা নতুন দোকান খোলা। কারণ সার্কের চাবিটা ভারতের হাতে, আর ভারত স্পষ্ট করে দিয়েছে সন্ত্রাসবাদ এবং আলোচনা একসাথে চলতে পারে না। তাই পাকিস্তান এখন বেকায়দায়। তাদের এমন একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে তারা ভারতের দাদাগিরি ছাড়া কথা বলতে পারবে। কিন্তু বন্ধুরা, লজিকটা একটু ভাবুন। পাকিস্তান বলছে তারা নাকি এমন একটা রিজিয়ন চায় যেখানে শান্তি থাকবে, যেখানে ইকোনমি সিনার্জিতে গ্রো করবে। আরে ভাই, সিনার্জি শব্দটার মানে কি আপনারা জানেন? সিনার্জি মানে হলো যখন দুই বা ততোধিক শক্তি মিলে বড় কিছু তৈরি করে। কিন্তু এখানে আমরা কি দেখছি? পাকিস্তান একটা ডুবন্ত জাহাজ, আর বাংলাদেশ দুর্ভাগ্যবশত এখন অর্থনৈতিকভাবে ধুঁকছে। তো দুটো ডুবন্ত মানুষ যদি একে অপরের হাত ধরে, তারা কি সাঁতার কাটবে নাকি দুজনেই আরও তাড়াতাড়ি ডুববে? ইশাক দার আসলে যেটা করছেন সেটা হলো নিজের দেশের মানুষকে বোকা বানানো। উনি দেখাতে চাইছেন যে দেখো, ভারত আমাদের পাত্তা দিচ্ছে না তো কি হয়েছে, আমাদের সাথে চীন আছে, আমাদের সাথে বাংলাদেশও আসছে। এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড ছাড়া আর কিছুই নয়। কারণ সাউথ এশিয়ায় ভারতকে বাদ দিয়ে কোনো কিছু কল্পনা করা আর শরীর থেকে হৃৎপিণ্ড বের করে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করা একই ব্যাপার। জিওগ্রাফি বা ভূগোল আপনারা বদলাতে পারবেন না। পাকিস্তান চাইলেই দক্ষিণ এশিয়াকে মাঝ থেকে কেটে মধ্যপ্রাচ্যে নিয়ে যেতে পারবে না। আর ভারত ঠিক মাঝখানে বসে আছে। ট্রেড করতে চান, ভারতের উপর দিয়ে যেতে হবে। কানেক্টিভিটি চান, ভারতকে লাগবে। কিন্তু পাকিস্তানি মাইন্ডসেট হলো না খেয়ে মরব, তবুও ভারতের সাথে হাত মেলাবো না। এই ইগো, এই ভুয়ো আত্মসম্মান বোধেই আজ পাকিস্তানকে এই জায়গায় নিয়ে এনে দাঁড় করিয়েছে। এবার আসি এই সমীকরণের দ্বিতীয় খেলোয়াড়, বাংলাদেশের কথায়।
ইশাকদার কেন হঠাৎ বাংলাদেশকে নিয়ে এত উৎসাহিত? কিছুদিন আগেও তো পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব একটা উষ্ণ ছিল না, তাহলে এখন কি হলো? বন্ধুরা, এখানে আমাদের একটু ডেটা বা তথ্যের দিকে তাকাতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু খুব একটা সুবিধার নয়। একটা সময় ছিল যখন বাংলাদেশকে বলা হতো এশিয়ান টাইগার, তাদের এক্সপোর্ট বাড়ছিল, জিডিপি বাড়ছিল। কিন্তু গত 15 বছরের একটা পরিসংখ্যান যদি আমরা দেখি, যেটা রিসেন্টলি বাংলাদেশের একটি বড় নিউজ পেপার দ্য ডেইলি স্টার প্রকাশ করেছে, সেটা ভয়ঙ্কর। বাংলাদেশের এক্সটার্নাল ডেট রিপেমেন্ট বা ঋণের কিস্তি শোধ করার পরিমাণ 67% বেড়ে গেছে। ভাবা যায়, 67%। 2024 সালে দাঁড়িয়ে বাংলাদেশকে প্রায় $7.3 বিলিয়ন শুধু ঋণ শোধ করতে হয়েছে। 2010 সালে এই অঙ্কটা ছিল অনেক কম। অর্থাৎ আয়ের থেকে ব্যয়ের চাপ বাড়ছে হু হু করে। এখন সমস্যাটা কোথায় জানেন? বাংলাদেশের এক্সপোর্ট আর্নিং বা রপ্তানি আয় সেই অনুপাতে বাড়েনি, উল্টে কমেছে। গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, পলিটিক্যাল ক্রাইসিস সব মিলিয়ে ডলার আসার রাস্তা বন্ধ, কিন্তু ডলার যাওয়ার রাস্তা বেড়ে 6 লেন হাইওয়ে হয়ে গেছে। অর্থনীতিবিদরা একেই বলেন ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদ। অধ্যাপক মোস্তাফিজুর রহমানের মতো অর্থনীতিবিদরা সতর্ক করছেন যে বাংলাদেশ হয়তো অলরেডি সেই ফাঁদে পা দিয়ে ফেলেছে। এখন যখন পকেটে টাকা থাকে না, তখন মানুষ কি করে? পুরনো মহাজন বা নতুন কোনো বন্ধুর খোঁজ করে। বাংলাদেশের বর্তমান সরকার, বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার এসেছে, তাদের সাথে ভারতের সম্পর্কটা একটু শীতল। আর আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে আমেরিকার ইন্টারেস্টও হয়তো কিছুটা কমেছে। এই সুযোগটাই পাকিস্তান নিতে চাইছে। পাকিস্তান ভাবছে, আরে বাংলাদেশ তো এখন এতিম হয়ে গেছে, ভারতের সাথে বনিবনা নেই, আমেরিকার সাপোর্ট নড়বড় করছে, চলো আমরা গিয়ে ওদের কান পড়া দিই। আমরা বলি, এসো ভাই, আমরা মুসলিম ব্রাদারহুড আর চীনের পয়সায় একটা নতুন সংসার পাতি। কিন্তু বাংলাদেশ কি এটা বুঝছে না? পাকিস্তানের মতো একটা ফেল স্টেটের সাথে হাত মিলিয়ে তাদের কি লাভ হবে? পাকিস্তান তো নিজেই ভিখারি। ভিখারি কি আর এক ভিখারিকে লোন দিতে পারে? পারে না। কিন্তু এখানে গেমটা অন্য। পাকিস্তান চাইছে বাংলাদেশকে তাদের সাথে নিয়ে চীনের কাছে যেতে, যাতে চীন দেখে যে মা, আমার তো 2টো ক্লায়েন্ট একসাথে এসেছে, তাহলে এদের জন্য হয়তো স্পেশাল কোনো প্যাকেজ দেওয়া যেতে পারে। এবার চলুন পাকিস্তানের নিজের আমলনামাটা একটু ঘেটে দেখি। ইশাকদার বড় বড় কথা বলছেন রিলিজিয়ান কোঅপারেশনের, কিন্তু উনার নিজের দেশের পকেটের অবস্থা কি? রিসেন্টলি IMF পাকিস্তানকে $1.2 বিলিয়ন ফান্ডিং রিলিজ করেছে, কিন্তু এর মধ্যে একটা মজার টুইস্ট আছে। এর মধ্যে $200 মিলিয়ন দেওয়া হয়েছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের ফান্ডের নামে। বন্ধুরা, আপনারা কি গেমটা ধরতে পারছেন? পাকিস্তান এখন বুঝতে পেরেছে যে সোজাভাবে ভিক্ষা চাইলে আর কেউ দেবে না। আমাদের কাছে খাওয়ার টাকা নেই, এটা বললে পৃথিবী এখন আর গলে না। তাই তারা এখন নতুন একটা ন্যারেটিভ সেট করেছে, ক্লাইমেট চেঞ্জ। তারা বিশ্বে গিয়ে কান্নাকাটি করছে, দেখো আমরা গরিব দেশ, আমাদের দেশে বন্যা হচ্ছে, আমাদের গ্লেসিয়ার গলছে, আমাদের টাকা দাও। তারা ক্লাইমেটকে উইপনাইজ করেছে, মানে জলবায়ু পরিবর্তনকে তারা টাকা কামানোর মেশিনে পরিণত করেছে। কিন্তু আদতে এই টাকা কি পরিবেশ বাঁচানোর জন্য খরচ হবে, নাকি সেই পুরনো ঋণের সুদ মেটাতে বা আর্মি জেনারেলদের পকেট ভরাতে যাবে? উত্তরটা আমরা সবাই জানি। পাকিস্তানের ঋণের বহরটা শুনলে মাথা ঘুরে যাবে। 2025 সালের জুন মাস পর্যন্ত পাকিস্তানের টোটাল পাবলিক ডেট দাঁড়িয়েছে প্রায় $286.8 বিলিয়ন, আর এর এক্সটার্নাল ডেট বা বিদেশি ঋণ $134 বিলিয়ন বেশি। সবথেকে বড় কথা, পাকিস্তান তার তথাকথিত সবথেকে ভালো বন্ধু চীনকেও ছাড়েনি। চীনের থেকে তারা প্রায় $29 বিলিয়ন লোন নিয়েছে, 29 বিলিয়ন, এবং এর বড় একটা অংশ তারা শোধ করার কোনো নামগন্ধও করছে না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে নিয়েছে 20 বিলিয়ন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে 23 বিলিয়ন। এমন কোনো জায়গা নেই যেখানে তারা টাকা নেয়নি। সৌদি আরব, যারা একসময় পাকিস্তানকে অন্ধের মতো বিশ্বাস করত, তারাও এখন হাত গুটিয়ে নিচ্ছে। তারা বলছে, ভাই আর কত, এবার নিজের পায়ে দাঁড়াও। তো যে দেশটা নিজে আকণ্ঠ ঋণে ডুবে আছে, যার নিজের কোনো ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা নেই, তারা নাকি লিড দেবে সাউথ এশিয়ান ব্লকের। এটা কি জোকস নয়? এখন প্রশ্ন হলো, চীন কি ভাবছে?
পাকিস্তান তো ইশাকদারের মুখে অনেক বড় বড় কথা বলিয়ে নিল যে চীন নাকি তাদের সাথে আছে, কিন্তু বেজিংয়ের রিয়েলিটি চেকটা করি। বন্ধুরা, চীন বোকা নয়, চীন ব্যবসা বোঝে। চীন জানে পাকিস্তান তাদের একটা ভ্যাসেল স্টেট ছাড়া আর কিচ্ছু নয়। পাকিস্তান চীনের কাছে একটা দাবার গুটি, যাকে তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করে। কিন্তু চীন কি সত্যি সত্যি পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটা আলাদা জোট বানাবে যেখানে ভারত নেই? উত্তর হলো না। কেন জানেন? কারণ চীন জানে এশিয়ার আসল পাওয়ার হাউস কে। রিসেন্টলি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে এসেছিলেন, আর সেই সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াটা লক্ষ্য করেছেন। চীন খুব পজিটিভলি রিয়াক্ট করেছেন। তারা বলেছে চীন, রাশিয়া এবং ভারত এই 3 দেশ হলো গ্লোবাল সাউথের ইমার্জিং ইকোনমি। চীন এখন ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। লাদাখ বর্ডারে ডিসএনগেজমেন্ট বা সেনা সরানো হয়েছে। মোদিজি এবং শি জিনপিংয়ের মিটিং হয়েছে। এই পরিস্থিতিতে চীন কেন পাকিস্তানের কথায় নেচে ভারতের সাথে নতুন করে শত্রুতা বাড়াতে যাবে? পাকিস্তান যে ট্রাইল্যাটারাল বা ত্রিপাক্ষিক জোটের কথা বলছে, সেটা চীনের অফিসিয়াল স্টেটমেন্টে কোথাও নেই। এটা সম্পূর্ণ পাকিস্তানের উর্বর মস্তিষ্কের কল্পনা। পাকিস্তান ভাবছে তারা যদি বাংলাদেশকে এই দলে ভেড়াতে পারে তাহলে হয়তো চীন খুশি হয়ে যাবে। কিন্তু চীন দেখছে যে পাকিস্তান তাদের $29 বিলিয়ন ফেরত দিতে পারছে না, উল্টে তাদের নাগরিকদের উপর পাকিস্তানে হামলা চালাচ্ছে। চীন এখন পাকিস্তানের ওপর তীত বিরক্ত। শুধু জিওপলিটিক্যাল কারণে তারা পাকিস্তানকে ফেলে দিতে পারছে না। চীন খুব ভালো করে জানে ট্রেড রানস দ্য ওয়ার্ল্ড। ভারতের মতো বিশাল মার্কেটকে ইগনোর করে পাকিস্তানের মতো দেউলিয়া মার্কেট নিয়ে পড়ে থাকার মতো বোকামি চীন অন্তত করবে না। ভিডিওর শেষ অংশে একটা খুব ইন্টারেস্টিং ঘটনার কথা বলি, যা পাকিস্তানের আন্তর্জাতিক সম্মানের আসল ছবিটা তুলে ধরে। পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার মহসিন নকভি, যিনি পাকিস্তানের ক্যাবিনেট মিনিস্টার, যখন লন্ডনে যান বা বিদেশ যান তখন তার সাথে কি ব্যবহার করা হয় জানেন? তাকে এয়ারপোর্টে দাঁড় করিয়ে সাধারণ অপরাধীদের মতো তল্লাশি করা হয়। তার গাড়ি আটকে বোম স্কোয়াড দিয়ে চেক করা হয়। কেন? কারণ তার পাসপোর্টে লেখা আছে পাকিস্তান। দুনিয়া পাকিস্তানকে বিশ্বাস করে না, সে মন্ত্রী হোক বা সাধারণ নাগরিক। পাকিস্তানি পাসপোর্ট এখন সন্দেহের চোখে দেখা হয়। যে দেশের মন্ত্রীর নিজের কোনো সম্মান নেই বিদেশের মাটিতে, সেই দেশ স্বপ্ন দেখছে সাউথ এশিয়াকে লিড দেওয়ার। বন্ধুরা, এই পুরো বিষয়টা ইশাকদারের এই প্রস্তাব বাংলাদেশের সাথে মাখামাখি সবটাই আসলে একটা ডেসপারেট অ্যাটেম্প্ট। পাকিস্তান জলে ডুবছে আর বাঁচার জন্য যা পাচ্ছে তাই আঁকড়ে ধরছে। আজ তারা বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে, কাল হয়তো অন্য কাউকে চাইবে। কিন্তু বাস্তবতা হলো ভারতকে ছাড়া দক্ষিণ এশিয়ায় কোনো অর্থনৈতিক জোট সফল হতে পারে না। ভারত আজ বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, আমাদের বাজার, আমাদের গ্লোবাল কানেকশন সবাই জানে। পাকিস্তান যদি ভাবে যে তারা চোখ বন্ধ করে নিলেই সূর্য ডুবে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আজকের এই জিওপলিটিক্যাল বিশ্লেষণ থেকে একটা জিনিস পরিষ্কার, পাকিস্তানের এই মাইনাস ইন্ডিয়া ফর্মুলা আসলে একটা ফ্লপ শো। এটা তাদের ঘরোয়া রাজনীতিতে হয়তো কিছু তালি কুড়োবে, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে এর ভ্যালু 0। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি পাকিস্তানের এই ফাঁদে পা দিয়ে নিজের বিপদ ডেকে আনবে, নাকি তারা বুঝবে যে তাদের আসল ভবিষ্যৎ ভারতের সাথেই সুসম্পর্ক বজায় রাখার মধ্যেই নিহিত? কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তবে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।